অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সম্ভাব্য তালিকা মির্জা ফখরুল, ডক্টর ইউনুস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামায়াত আমিরের। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচা মরিচ ঠেকেছে 250-তে, বাড়তি ব্রয়লার ও দেশেরা ক্রেতা। জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দ্বিগুণ। এখনই নিয়ন্ত্রণ না হলে আগস্ট সেপ্টেম্বরে বাড়তে পারে প্রাদুর্ভাব। স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞ। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরও অনড় ককরোচ জনতা পার্টি। সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। অবশেষে বিদায় নিলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র পাওয়ার কথা জানান স্পিকার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমদ। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। হাসান ওয়ালি ও স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় বিকেল 5টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র পৌঁছায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসামর্থ্যের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল 5:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এই পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজউদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতির পদে দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। যেহেতু ২২তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বাংলাদেশে, সেই অপেক্ষায় রয়েছে এখন পুরো দেশবাসী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবন ছাড়ার পর গুলশান ১-এর ১২৩ নম্বর রোডের গ্রিন ভিলা নামের নিজ বাড়িতে উঠছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটিকে এরই মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ২২তম রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গভবনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল ৫টায় পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে তার বঙ্গভবনের জীবনচক্র। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে শপথ নেওয়ার পর এই বঙ্গভবনে কেটেছে তার নাটকীয় জীবন। বঙ্গভবনে বসে নানা সময় বক্তব্য দিয়ে বিতর্কর জন্ম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শারীরিক কন্ডিশনের কাছে পরাজিত হয়ে নানা রোগের সম্মুখীন হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোথায় থাকবেন শাহাবুদ্দিন, কি হবে তার পরবর্তী পরিকল্পনা। নিয়ম অনুযায়ী বাসভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রের দাবি, পদত্যাগের পরপরই রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডের গ্রিন ভিলা নামে ব্যক্তিগত বাড়িতে উঠবেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে ব্যক্তিগত জীবনেই ফিরবেন তিনি। আবার দেশে কিছুদিন অবস্থান করার পর স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন কিংবা কতদিন অবস্থান করবেন, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। গুঞ্জন আছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরও বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হওয়ার দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্টের পর দেশের ক্রান্তি লগ্নে সরকার প্রধানের দায়িত্ব নেয় রাষ্ট্রপতি পদে তাকেই অনেকে এগিয়ে রাখছেন। এদিকে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে অনেকেরই সুনজরে আসেন সৈয়দ রেফাত আহমদ। পাশাপাশি আলোচনায় আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খানও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর সংসদ ভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দিস কাজল। এদিকে স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিন্টো রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, যদি তিনি ছাড় পেয়ে যান তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সবথেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করবে। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanad. Tariq Rahman is committed to fulfill the July Charter. 24 উত্তাল জুলাইয়ের 24 তারিখেও ছিল ঘোর অমানিসায় ঘেরা। 5 দিন নিখোঁজ থাকার পর এই দিনে চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের। টানা 3 দিন নির্বাহী আদেশে দেয়া ছুটির পর খোলা হয় অফিস, বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়ও। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সম্বলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজেই বন্ধ হয়ে গেছে। কেমন ছিল রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ জানবো হাসান ওয়ালির রিপোর্টে। 'উত্তপ্ত জুলাই, বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদের ঝাঁঝালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি। হামলা, মামলা, গুম, নির্যাতন ছাড়িয়েছিল সব সীমা। সব আর্তনাদ উপেক্ষা করে শেখ হাসিনা সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট শিশু রিয়াগোপ সহ আরও অনেক প্রাণ। 16 জুলাই থেকে জুলাইয়ের এই দিন পর্যন্ত নিহত হন 2 শতাধিক। বহির্বিশ্বের দৃষ্টি সরাতে তৎপর হয়েছিল সরকার। 5 দিন নিখোঁজের পর 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে 24 জুলাই। তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে নির্যাতন চালিয়েছিল। হাত বেঁধে, চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। তাদের উদ্দেশ্যটা ছিল নেতৃত্বকে আন্দোলন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে করে আন্দোলনটাকে দমানো যায়। কিন্তু ফরচুনেটলি এই আন্দোলনে তখন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এগিয়ে আসে সামনে, অনেকেই তখন লিড দেয়।
ফলে তাদের এই পরিকল্পনাটা সফল হয়নি। এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে। এত কিছুর মধ্যেও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ পিছু হটে। আমাদের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আচমকা আপনার চাইনিজ রাইফেলের বুলেট গুলি করা শুরু করার মধ্যেই এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের বেশ কয়েকজন ভাই এখানে মারা যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা করেছিল এখানে সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। এদিন জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। উত্তাল জুলাইয়ের এই সময়টাতে প্রথম সারির সমন্বয়কদের গুম এবং নির্যাতন করে আন্দোলন স্তীমিত করার সব চেষ্টাই করে শেখ হাসিনা সরকার। কিন্তু রাজপথে বুলেট উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের ইস্পাতদৃঢ় অবস্থান বদলে দেয় পুরো আন্দোলনের গতিপথ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বিপাকে যানবাহন সংশ্লিষ্টরা। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংগ্রহে অনেকেই অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। ভোর 6টায় এসছি, সারাক্ষণ এখানে আমরা বসে থাকবো। এই সিরিয়াল ঠেলে ওই এই মেন রাস্তা শুরু করেছে, এই মেন রাস্তা শুরু করে ঘুরা এই যে তোমার দাইছি মতন 15 দিয়ে কয় গ্যাস নাই কা। পাম্পে আসছি সকাল 8টায়, এখনো গ্যাস নাই, পাম্পেও গ্যাস নাই, আমরা লাইনে দাঁড়ায় আছি। পরশুকার রাত্রে 3টা বাজে যায় দাঁড়াইছি, সকাল 9টা বাজে গ্যাস নিয়ে আইছি, মাত্র 33 টাকার গ্যাস ঢুকছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পেরে বিপাকে পাম্প সংশ্লিষ্টরাও। সামান্য একটু বাড়ছে ইনলেট প্রেশার, যার কারণে সামান্য দিয়ে আমরা চালাচ্ছি এবং 2টা করে নজলে বিক্রি চালু রাখছি। যেখানে পাওয়ার কথা 10 PSI সেখানে আমরা পাচ্ছি 2 PSI। এই 2 PSI দিয়ে আমাদের মেশিন রানিং হচ্ছে, হলেই চালু করে দিচ্ছি। আমরা কোনো স্টোরেজে জমা রাখারও কোনো উপায় নাই। একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবেলার আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। সিএনজি সংকটে এভাবেই বন্ধ পড়ে রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে রয়েছেন গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। এ খাত সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির সময়সীমা শেষ হওয়ায় দেশটির আইন অনুযায়ী একই মাত্রার শুল্ক এখন নতুন নামে কার্যকর হচ্ছে। এতে বাংলাদেশের জন্য শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন। গত সপ্তাহের মতোই চড়া রয়েছে বেশিরভাগ সবজির দাম। 100 টাকার নিচে মিলছে না কিছুই।
কাঁচামরিচ ঠেকেছে 240 টাকায়, 10 টাকা বাড়তি গুনতে হচ্ছে পেঁয়াজেও। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে সবকিছুর বাড়তি দামে দিশেহারা ক্রেতা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও সবজির দাম আকাশছোঁয়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 240 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকায়। 2 সপ্তাহ ধরে চড়ে থাকা সবজির বাজারেও স্বস্তি ফেরেনি। বেগুনের কেজি ঠেকেছে 150 টাকায়। এছাড়া বরবটি, শসা 120 এবং পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বৈরী আবহাওয়ায় সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। গত সপ্তাহে ছিল 200 টাকা, 180 টাকা, এই সপ্তাহে 240 টাকা আর 200 টাকা। আমরা মাল কিনা দাম দিয়ে আইনা বিক্রি করতে পারতেছি না, ক্রেতা নাই বৃষ্টির কারণে। বৃষ্টি, পরিবহন সমস্যা, একটা না একটা অজুহাত আপনি এদের কাছে পাবেন। বৈরী আবহাওয়ার প্রভাব মুরগির বাজারেও। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সোনালী ও লেয়ার কিনতে হচ্ছে 350 টাকা কেজি দরে। গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম। মোটামুটি সব জিনিসের মুরগির দামটা একটু বাড়তি তুলনামূলক গেছে সপ্তাহের চেয়ে। কারণ হচ্ছে কিছু খামার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি বাদল সারের পাশে মাল সবসময় আসতে পারতেছে না, এগরোটভাবে উঠাইতে পারতেছে না, এই কারণটাই বাড়তি। প্রতি কেজি গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। এদিকে বেড়েছে পেঁয়াজের দামও। 10 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাওয়া ক্রেতাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে স্বস্তি ফিরবে বাজারে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে হেঁটে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন একজন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7টার পর বোমা থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ। মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে অন্তত 2টি বোমা সদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। বলতেছে এখানে বোম পাওয়া গেছে, সতর্ক থাকেন। মানে বদরতা যাওয়ার পরেই মাগরিবের আজানের পরে, পরে আমরা ওদিকে আসলাম, আসার পরে একটা বোম বাস্ট হইল। একটা বাস্ট হওয়ার পরে তার দিয়ে আরেকটা বাস্ট করছি। ওই জিনিসটা বিকট আওয়াজ হয়েছে, অনেক কালো ধুমায় সব ভরপুর হয়ে গেছে। কুষ্টিয়ায় বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় 7 জনকে ফেরত পাঠানো হয়েছে। ভোরে কুষ্টিয়ার জয়পুর সীমান্ত দিয়ে অন্তত 8 জনকে পুশিং চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ফেরত যান তারা। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। পরে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। সীমান্তের নিরাপত্তা ও পুশিং রোধে সীমান্ততে লোকবল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারাই জাতির প্রকৃত শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথ যাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ধর্ম, বর্ণ কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। তার অভিযোগ, দেশে যেমন কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তেমনি প্রতিবেশী দেশেও বিভেদের রাজনীতি বিদ্যমান। কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। রাষ্ট্রকে বিভক্ত করা এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। ওয়াসার চাবির খেলায় পানি সংকটে ভুগছেন মিরপুর 11.5-এর বি ব্লকের বাসিন্দারা। জানা গেছে, ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর পানি পাচ্ছেন না এলাকাবাসী। রহস্যে ঘেরা সেই চাবির খোঁজে এবার সময় সংবাদ। অনুসন্ধানে জানা গেছে, চাবির কারসাজিতে 1 মাস বন্ধ ছিল ওয়াসার পানি সরবরাহ। শুধু মিরপুর নয়, এমন অনেক এলাকায় চাবির সংকটকে কাজে লাগিয়ে ওয়াসার গাড়িতে কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। ক্যাম্পে সবসময় পানি আসে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের।
এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা, আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে, ড্রাইভাররা আইসা আবার বকশিস চাচ্ছে। তবে পানির সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন, তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। বাসা বাড়িতে খাওয়ার পানি নাই, তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে আমি এটা করে দেব। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5-এর বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবারও ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা তারা জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বৈঠকের কয়েক ঘন্টা আগে 26 দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মোদী ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে 1974 সালে ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত নিয়ে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুম আলম খান। গোলাম রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখে নেব খেলার সময় শিরোনাম। নাহিদ লিটনদের ইনজুরিতে বিপাকে টাইগাররা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড চূড়ান্ত হবে আগামীকালের মধ্যে। মাইটি অজিদের বিপক্ষে সিরিজ নিয়ে রোমাঞ্চ।
প্রেশার বলেন, চাপ বলেন একটু আছে, দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। ঘরের মাটিতেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতের আশ্বাস তাবিথ আউয়ালের। লোগো উন্মোচন শনিবার। আমাদের কিন্তু খালি দুটা এখন উদ্দেশ্য থাকবে, একটা হলো সাফ জিতা আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। পর্দা নামলো নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের। ছেলেদের বিভাগে রংপুরকে হারিয়ে শিরোপা জিতল রাজশাহী। ময়মনসিংহকে কাঁদিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন ঢাকা। এবং সুদিন ফেরাতে ক্লপকে কোচ হিসেবে নিয়োগ দিল জার্মানি। বিশ্বকাপ জয়ের মিশনে স্বাধীনভাবে কাজ করতে চান জানিয়ে দিলেন সাবেক লিভারপুল বস। গার্দিওলাকে চায় ইতালি। দর্শক, ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করেছে সময় টেলিভিশন। আর এই পুরোটা সময় খেলার সময় রাতের বুলেটিন সম্প্রচারিত হয়েছে রাত 8:30টায়। আজ থেকে আবারও নিয়মিত সময়ে অর্থাৎ রাত 12টা থেকে সম্প্রচারিত হবে খেলার সময় রাতের বুলেটিন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই ক্রিকেটের খবর। নাহিদ, লিটন, শরীফুলদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে বিপাকে নির্বাচক প্যানেল। যদিও শনিবারই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুতর ইনজুরিতে পড়ায় 2 টেস্টেই নাহিদ রানাকে না পাওয়ার শঙ্কা রয়েছে। এবাদত হোসেনকে নিয়েও আছে সংশয়। তবে চোট জর্জরিত দল নিয়েও শক্তিশালী অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের মাথার ওপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও ইবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইনআপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিন্ত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কালক্ষেপণ নির্বাচক প্যানেলের। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই, আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলি জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন একটু আছে। এবাদতের সাথে যোগাযোগ হয়েছে, এবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই এবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব, আবার ইনজুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিয়ে পড়ে। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজের একটা বড় ধাক্কা হবে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসুল অস্ট্রেলিয়া সিরিজে দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকেই এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? অথচ অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ যে হতে পারতেন টাইগারদের তুরুপের তাস। আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে, এটা হয়তো এখানে না টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট হিজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা, তাসকিন এদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যক ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকি ও ডারউইনের কন্ডিশনে হেড, স্মিথ, ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নাই। আগামী 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে সফরে নাহিদ রানাকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশ কার্যকর হতেন এই পেসার। তবে নাহিদকে ছাড়াও অজিদের বিপক্ষে ভালো পারফরমেন্স উপহার দেবে টাইগাররা, বিশ্বাস সুজনের। ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে ক্রিকেট কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল। বিশ্বকাপ শেষ, আবারও আলোচনায় ক্রিকেট। শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে বসেছিল ক্রিকেট তারকাদের মেলা।
সুজন, রফিক, বেলিম থেকে শুরু করে বিজয়, সাবেক ও বর্তমানদের মিলন মেলার সঙ্গে যাত্রা শুরু হলো মেহরাব হোসেন অপির ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির। পুরানো আড্ডায় ফিরে আসে পুরানো স্মৃতি। 2003 সালে অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ফিরে আসলো খালেদ মাসুদ সুজনের কণ্ঠে। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার। সুজন, অপিরা অজিদের ডারউইন ও কেয়ার্নসে খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবারও 2 টেস্ট টাইগারদের। সুজনের ডারউইনে খেলার অভিজ্ঞতা থাকলেও ম্যাকায়ে নেই। সেবার 2 টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারও যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। ডারউইনে দুইটাই ভেন্যু যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে তারপরেও অস্ট্রেলিয়া যে স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। ফিফা বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ছিল জিম্বাবুয়ে সফর। সেই সিরিজের কথা ভুলে যেতে চাইবে টাইগাররা। সাদা পোশাকে একমাত্র ম্যাচটি ইনিংস ও 85 রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাকফুটে থেকেই মাইটি অজিদের বিপক্ষে নামতে হবে টাইগারদের। জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে, বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপর আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আবারও বিসিবিতে ফিরেছেন সুজন। সম্প্রতি যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বোর্ড পরিচালক। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল। 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের প্রস্তুতিতে কোনো ছাড় দেবে না বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিত আওয়াল। ঢাকায় সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। হামজা, সমিত, জায়ানদের মতো ফুটবলার দলে যোগ দেয় আগের চেয়ে আরও পরিণত লাল সবুজ। বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে হারানোর আত্মবিশ্বাস। শনিবার ঢাকায় হবে লোগো উন্মোচন। 2018 সালের পর আবারও ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। 4 নভেম্বর মাঠে গড়ানো সাফের শিরোপার লড়াই হবে 17 নভেম্বর। সবশেষ 2023 সালে বেঙ্গালুরুতে হওয়া সাফে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল লাল সবুজ। তবে কুয়েতের কাছে হেরে স্বপ্ন ভাঙে জামালদের। 2003 সালে মালদ্বীপকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের পর আর সাফে সাফল্য পায়নি বাংলাদেশ। 23 বছর পর দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নিয়ে স্বপ্নবাজ বাফুফে। ফিফার নিষেধাজ্ঞায় পড়া এবার 7 দলের আসর থেকে কাটা পড়েছে নেপাল। 6 দল নিয়ে ঢাকায় হবে ম্যাচগুলো। হামজা, সমিত, জায়ানরা যোগ দেয়, শক্তি বেড়েছে লাল সবুজের। সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে 2-0 গোলে হারানোকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। শিরোপা নিয়ে তাই আত্মবিশ্বাসী ফেডারেশন প্রধান। প্রথমবারের মতো ইউরোপের সাথে খেলেছি, ইউরোপের মাটিতে আমরা ইউরোপের 2 গোল করে এসেছি। সো এই মাইলস্টোনগুলো আমাদের কিন্তু আমাদেরকে স্ট্রেংথ দেয় যে আমরা ভবিষ্যতে আরও ভালো আমরা করতে পারবো। বা তারপরে কি হবে? তারপরে রিবিল্ড করতে হবে। আবার বিশ্বকাপ সাইকেল শুরু হবে, আবার অলিম্পিক সাইকেল শুরু হবে, আবার এশিয়া কাপ সাইকেল শুরু হবে। আমরা এই আগামী 2 বছরে সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে রিবিল্ডের দিকে আমাদের চলে যেতে হবে। আসরের সফল আয়োজনে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। নতুন কোচ থমাস ডুলির অধীনে শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখ ফেডারেশন প্রধানের। আমি আশাবাদী যে সাফ আমরা এবার চ্যাম্পিয়ন হব, বিকজ অফ যেভাবে আমাদের এশিয়া কাপে আমাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি। আর আমাদের সামনে কিন্তু বেসিক্যালি সিন্স আমাদের বিশ্বকাপ এবং এশিয়া কাপ কোয়ালিফিকেশন বন্ধ হয়ে গেছে, এই গ্যাপ পিরিয়ডে আমাদের কিন্তু খালি 2টা এখন উদ্দেশ্য থাকবে। একটা হলো সাফ জিতা, আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। সাফ জিতলে র্যাঙ্কিংটাও ইমপ্রুভ হয়ে যাবে, আর পাশাপাশি অন্য ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমরা র্যাঙ্কিং ইমপ্রুভ করব। 25 জুলাই ঢাকায় হবে সাফের জমকালো ড্র অনুষ্ঠান। এরপর আগামী 1 আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। পর্দা নামলো নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের। ছেলেদের বিভাগে রংপুরকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী অঞ্চল। মার্কাটারি ব্যাটিংয়ে আলো কেড়েছেন ওপেনার সাফায়েত সাদিদ। মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। ফাইনালে তারা হারিয়েছে ময়মনসিংহকে। পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক।
ময়মনসিংহের সাদিয়া আফরিন আবেগটা আর ধরে রাখতে পারলেন না, তেমনটাই তো স্বাভাবিক। হোম অফ ক্রিকেটে ম্যাচ, সরাসরি সম্প্রচার আর জ্যোতি শান্তদের কাছ থেকে দেখা ভবিষ্যৎ তারকারা বর্তমানেই কাটালো স্বপ্ন পূরণের একটা টুর্নামেন্ট। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পরে প্রায় 10 বছর পরে এই স্টেডিয়ামে খেলতে পারছি ইন্টারন্যাশনালি। বাট ইউ গাইস আর ভেরি ফরচুনেট যে হোম অফ গ্রাউন্ড যেটা আমরা বলি, এই মাঠে আসলে খেলার সুযোগ পেয়েছে। এবং আমি বলবো যে ভাইয়ার সাথে অ্যাড করবো, হারা যেতে আসলে অনেক দূরের বিষয়। এখন আমরা যেই এজে এখন আছি, আমার কাছে মনে হয় খেলাটা এনজয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেলাটা আসলেই উপভোগ করেছে খুদে এই ক্রিকেটাররা। আলো কেড়েছেন রাজশাহী ওপেনার শাফায়েত সাদিদ। দারুণ উইলোবাজিতে তার 26 বলে 74 রানের ইনিংস জয় এনে দিয়েছে তার দলকে। আমার কোচ আমাকে আজকে প্রায় 5-6 বছর আগে প্র্যাকটিস করেছে, ছোট থেকে আমাকে পজিটিভ থাকতে বলছে এবং হার্ড হিটিং ও প্র্যাকটিস করেছে। উত্তেজনা ছিল মেয়েদের ম্যাচেও, তবে ঢাকার নিয়ন্ত্রিত ক্রিকেটের সামনে পেরে ওঠেনি ময়মনসিংহ অঞ্চল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ছন্দে ছিল চ্যাম্পিয়নরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এইখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি আমি বলবো। এবং তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়োভাবে দেখা শুরু করবে। চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের প্রতিভাবান সদস্যরা সুযোগ পাবেন বিকেএসপিতে ক্যাম্প করার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের সঙ্গে মিলিয়ে বাবা মা নাম রেখেছিল সাকিব, আর সেই খুদে ক্রিকেটার ব্যাটে বলে আলো ছড়ালেন মিস্টার 75-এর মতোই। নতুন কুড়ি স্পোর্টসে দেখা মিলেছে জুনিয়র সাকিবের। রংপুর অঞ্চলের নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার লম্বা সময় প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলকে। আমার সঙ্গে যিনি আছেন তিনি সাকিব আল হাসানের ভক্ত, এবং সাকিব আল হাসানের নাম থেকেই তার নামও সাকিব। সাকিব, আপনার জন্য খুবই দুঃখের একটা দিন, তবে রংপুর যেভাবে ক্রিকেট খেলেছে আপনি নিশ্চয়ই আপনার দল নিয়ে প্রাউড। জি, আসলে আমাদের প্রথম থেকে ইয়ারা ছিল যে আমরা ফাইনালে উঠবো এবং আমরা একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেব, এবং সেটা আশা পূরণ হয়েছে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, তাও আমাদের কোনো ইয়ে নেই আর কি। যে মাঠে আসলে আপনি আপনার আইডলকে সাকিবকে দেখেছেন বা সবাইকে দেখেছেন, সেই মাঠে খেলার অনুভূতিটা কেমন আসলে? এই মাঠে খেলার অনুভূতি আমার অনেক ভালো, কারণ এই মাঠে আমি আগে আসছিলাম কিন্তু খেলা হয়নি আর কি। দর্শক হিসেবে? জি, দর্শক হিসেবে আর বিভিন্ন ক্যাম্প করতে দর্শক হিসেবে আসছিলাম, কিন্তু খেলা হয়নি। এবং এখানে খেলতে পারে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এখানে আমার যে আইডল বা যারা ন্যাশনাল টিম প্লেয়াররা খেলে এবং আমরা এখানে খেলার সুযোগ পাচ্ছি। অবাক লাগতেছিল, কারণ যে এখানকার আউটফিল্ড বা এখানকার যে সৌন্দর্য, এটা অনেক দারুণ। এবং রংপুর থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে। আমাদের এই যে জুনিয়র সাকিবের লক্ষ্যটা কি অ্যাকচুয়ালি? আপনি তো লেগ স্পিনারও, বাংলাদেশের লেগ স্পিনার অনেক সংকট, রিশাদ ভালো করছে, আপনার লক্ষ্যটা কি? আপনি কি করতে চান ক্রিকেট নিয়ে? আমার একটাই লক্ষ্য যে আমি যেন ছোটো থেকে আমি প্র্যাকটিস করি, ছোটো থেকে যেহেতু আমার একটা স্বপ্ন আছে যে আমি ন্যাশনাল টিমে খেলবো এবং একদিন বিশ্বকে রিপ্রেজেন্ট করব, এটাই আমার স্বপ্ন। লেগ স্পিন কেন করেন, অফ স্পিন কেন করেন না? লেগ স্পিন করি কারণ এটা আমার ন্যাচারাল। আমি ছোটো থেকে যখন লেফটে ব্যাটিং করি এবং লেগ স্পিনটা আমার ন্যাচারাল। এবং সবশেষ আসলে আপনি হচ্ছে শান্তর কাছ থেকে পুরস্কারটা নিলেন, নিগার সুলতানা জ্যোতি ছিল। এই সব কিছু কি একজন তরুণ ক্রিকেটারকে আরেকটু উদ্বুদ্ধ করবে সামনের দিনে ভালো করার জন্য, বা এক্সপিরিয়েন্সটা কতটুকু সাহায্য করবে আপনাকে? সবার একটা স্বপ্ন আছে যে এই স্টেডিয়ামে খেলবে এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, এবং এইখানে একটা এত বড় একটা ইয়ে আছে নাজমুল হাসান শান্ত, যে ন্যাশনাল টিমের প্লেয়ার, যার সবারই আইডল প্রায়। তারপর নিগার সুলতানা জ্যোতি, সবারই আইডল, তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা সাকিব, একদম শেষ প্রশ্ন, আপনার আইডল সাকিব অনেকদিন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টপে ছিলেন এবং অনেকেই মনে করে তর্ক সাপেক্ষে সে বিশ্বসেরা অলরাউন্ডার ইতিহাসের। জুনিয়র সাকিব কি সেরকম একটা স্বপ্ন দেখতে পারবে? জি, ইনশাল্লাহ, এটা আমার একটা স্বপ্ন, ছোটো থেকে আমার স্বপ্ন যে আমি ওনার মধ্যে একজন প্লেয়ার হব বা ওনার চেয়ে একজন ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা করবো। থ্যাংকস আ লট সাকিব, বেস্ট অফ লাক। দর্শক, কথা বলছিলাম জুনিয়র সাকিবের সঙ্গে, যার জন্য এবারে ট্রফি জেতাটা না হলেও এই ধরনের অভিজ্ঞতা তাকে সামনের দিনে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে এবং বড় ক্রিকেটার হতে স্বপ্ন দেখাবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সবজি বিক্রেতা বাবার স্বপ্ন পূরণে ব্যাট বলের লড়াইয়ে রিয়া মনি আক্তার। বয়স 14 না হলেও কিশোরগঞ্জ থেকে উঠে আসা এই খুদে ক্রিকেটার নতুন কুড়ি স্পোর্টসের মঞ্চ রাঙিয়েছেন গতির ঝড় আর দারুণ ব্যাটিংয়ে। অনুকরণ করেন মারুফা আক্তারকে। স্বপ্ন দেশের জার্সি গায়ে জড়িয়ে গড়বেন উইকেটের রেকর্ড।
কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে রিয়ামনির হোম অফ ক্রিকেটে আসার যাত্রাটা মোটেও সহজ নয়। জেলা থেকে বিভাগ, এরপর জাতীয় পর্বের ট্রায়ালে পেছনে ফেলেছেন আরও কিছু ক্রিকেটারকে। ঢাকা অঞ্চলকে জেতালেন শিরোপা। ক্লাস 5-এ পড়ি, তখন আমার আজিমুদ্দিন স্কুল থেকে শুরু হয়েছিল খেলাটা। আমার একটা কোচ অলি, ওনার থেকেই শুরু হয়েছিল। উনি আমার হাতে ধরে বল শিখাইছে, আমি ভালো উইকেট নিতে পারি এবং ভালো ব্যাটসম্যান হতে পারি। আমি চেষ্টা করব ভালো করার জন্য এবং সর্বোচ্চটা দিব, নিজের বেস্টটা দিব। রিয়ামনির সাফল্যের পেছনে বড় ভূমিকা তার পরিবারের। ছোটবেলা থেকেই সমর্থন দিয়েছেন। আর্থিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে মেয়েকে নিয়ে বড় স্বপ্ন তাদের। আমি যখন দোকানতে আসি, আয়সা দেখি নাই, বাসায় নাই। ওর মাকে জিজ্ঞাসা করলে মায়ে বলতেছে যে হয়তো নাই, মনে মাঠে চলে গেছে। দৌড়ে আমি যাই, গিয়ে দিই মাঠে, আব্বু তুমি এখানে কেন? আব্বু আমি খেলা দেখতেছি। দুই বাবজি হাঁটতে হাঁটতে বললাম যে তুমি আসলে কি মাঠে, আব্বু তুমি খেলাধুলা করবে? বলতেছে হ্যাঁ আব্বু আমি খেলাধুলা করব। মনে একটা উৎসাহ, খেলবে ওইটাই। কারণ আমি তো আগেই বলছিলাম যে আমি যতটুকু পারি পিতা হিসাবে তোমাকে আমি চেষ্টা থাকবো, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। রিয়ামনির মতো আরও অসংখ্য ক্ষুদে ক্রিকেটাররা স্বপ্ন দেখছেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে গড়তে চান অজস্র রেকর্ড। এখন দেখার বিষয় দেশের ক্রিকেট সিস্টেম এমন কুড়িদের ফুলে রূপান্তর করতে পারে কিনা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর নিয়ে সরগরম আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। এএফ এর বরাত দিয়ে দেশটির বেশ কিছু গণমাধ্যমের দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই আকাশি সাদা জার্সি চিরতরে তুলে রাখবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। আর মেসিকে রাজস্বিক বিদায় দিতে প্রস্তুত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যাবেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপের আগে এমন খবর চাউর হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যদিও আসরে অবসরের বিষয়ে কোনো ইঙ্গিতই দেননি আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও হয়তো নিউ জার্সি স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি তুলে রাখতেন লিও। তবে ফাইনাল হারায় নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি লিও। 39 বছর বয়সে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন লিও। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে 8 গোলের পাশাপাশি 4 অ্যাসিস্ট রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। এমন পারফরমেন্সের পর লিওকে জাতীয় দলে 2030 বিশ্বকাপেও দেখতে চান আর্জেন্টাইন সমর্থকরা। যদিও দেশটির গণমাধ্যমের খবর, আকাশি সাদাদের জার্সিকে বিদায় জানানোর পরিকল্পনা শুরু করেছেন মেসি। তবে খুব সহসাই জাতীয় দল ছাড়ছেন না মেসি। আর্জেন্টিনার হয়ে আরো কয়েক মাস নাকি খেলা চালিয়ে যেতে চান। আর এই সময় জাতীয় দলের ভিত গড়ে দিতে লিওনেল স্ক্যালনির সঙ্গেও নাকি কাজ করবেন 2022 বিশ্বকাপ জয়ী তারকা। মূলত 26 বিশ্বকাপে ব্যর্থতা ভুলে 2030 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সে কারণে দলকে ঢেলে সাজাবেন স্ক্যালনি। আর আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের পরিকল্পনায় দলের বেশ কয়েকজন বয়স্ক খেলোয়াড়। আর আপাতত জাতীয় দলের দরজা খোলা থাকলেও 2030 বিশ্বকাপ স্ক্যালনির পরিকল্পনায় নেই লিও। তবে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এরই মধ্যে মেসির বিদায়ী ম্যাচ সামনে রেখে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে এএফএ। যদিও অবসর নিয়ে এখনও নীরব আর্জেন্টাইন মহাতারকা। লম্বা সময় পর 2021 সালে মেসির হাতে কোপা আমেরিকা জিতে শিরোপা খরা কাটায় আলবিসেলেস্তারা। আর 2022 বিশ্বকাপে মেসির নেতৃত্বে কাতারে 36 বছরের অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টিনার। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। 4 বারের বিশ্বকাপ জয়ী দল জার্মানির দায়িত্ব নিলেন ইয়র্গেন ক্লপ। ব্যর্থতায় দায় নিয়ে দায়িত্ব ছাড়া কোচ হুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হলেন সাবেক লিভারপুল ম্যানেজার। 2030 সাল পর্যন্ত ডিম্যানশাফটের সঙ্গে চুক্তি করেছেন ক্লপ। দায়িত্ব নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, স্বাধীনভাবে কাজ করতে না পারলে পদত্যাগ করতে পিছপা হবেন না। 2014 শিরোপা জয়ের পর যেন শনির দশা জার্মানি ফুটবল দলের। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারে না জার্মানিরা। টানা 3 আসরে ভরাডুবি ডিম্যানশাফটদের। 2018 ও 2022 গ্রুপ পর্বে বাদ পড়ার পর এবার রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে তারা। 2026-এ বড় স্বপ্ন দেখিয়েও ভালো কিছু উপহার দিতে না পারায় কোচ হুলিয়ান নাগেলসম্যান এরই মধ্যে হারিয়েছেন চাকরি। সুদিন ফেরানোর স্বপ্ন নিয়ে এবার ইয়র্গেন ক্লপের হাতে দায়িত্ব তুলে দিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিম্যানশাফটদের সঙ্গে ক্লপের চুক্তি 2030 সাল পর্যন্ত, অর্থাৎ পরবর্তী বিশ্বকাপে জার্মানির ডাগআউটে থাকবেন তিনিই। আগামী 15 আগস্ট থেকে কার্যকর হবে ক্লপের চুক্তি। নাগেলসম্যানের বিদায়ের পর থেকেই গুঞ্জন, সাবেক এই লিভারপুল বস হবেন জার্মানির কোচ। ক্লপ নিজেও আগে নিজ দেশের ফুটবল দলের ডাগআউটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কাঙ্ক্ষিত চাকরি পেয়ে আবেগে ভেসে যাচ্ছেন না, বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিজের চাওয়া। Wo ging alles los? Wo kommt man her?
আপনারা যদি দুর্ব্যবহার করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, আমি চলে যাব। আমি জানি অন্য দেশে জাতীয় দলের কোচের সঙ্গে আরও বাজে আচরণ করা হয়। আমি এই কাজ ভালোবাসি, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পদত্যাগ করার জন্য সবসময় প্রস্তুত আছি। জার্মান লিগের ক্লাব মেইনজে কোচিং ক্যারিয়ার শুরু করেন ইয়র্গেন ক্লপ। এরপর দায়িত্ব নেন ডর্টমুন্ডের। বরুশিয়ানদের বুন্দেসলিগার শিরোপা উপহার দেন দুবার। তবে ক্লপ যাচ্ছে না ইংলিশ লিগে গিয়ে। 2015 সালে লিভারপুলের কোচ হয়ে কাটিয়েছেন 9 বছর। এই সময় অলরেডদের 3 দশকের লিগ শিরোপা খরা কাটান। 2019 সালে তার হাত ধরেই সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল মোহাম্মদ সালারা। 2024 সালে ক্লান্তির কথা বলে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ক্লপ। পরের বছর থেকে অস্ট্রিয়ান এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেডবুলের হেড অব গ্লোবাল সকার হিসেবে নতুন চাকরি নেন তিনি। এবার সেখান থেকে নিজ দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে দায়িত্ব নিলেন 59 বছর বয়সী এই মাস্টারমাইন্ড। তাকে ঘিরে পঞ্চম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে জার্মানরা। জিহাদুল হাসান, সময় সংবাদ। টানা 3 বিশ্বকাপে অংশগ্রহণ না করার ব্যর্থতা ঘোচাতে এবার পেপ গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালি। ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচের বেতন চাহিদার সঙ্গে একমত হতে পারেনি ইতালি ফুটবল ফেডারেশন। এদিকে গার্দিওলার আগে কথা হয়েছিল কার্লো অ্যানচেলোত্তির সঙ্গেও। নিজের দেশকে কোচিং করানোর চুক্তি প্রত্যাখ্যান করেন ব্রাজিলিয়ান কোচ, বেছে নেন হেক্সা পূরণের মিশন। ঘরের ছেলে কার্লো অ্যানচেলোত্তিকে ইতালি ফুটবলের দায়িত্ব দিতে চেয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। জোর আলোচনা শেষে অ্যানচেলোত্তি ফিরিয়ে দেয় সে প্রস্তাব। দায়িত্ব নেয় ব্রাজিলের হেক্সা পূরণের। 2030 বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে আছেন অ্যানচেলোত্তি। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর অ্যানচেলোত্তিকে অব্যাহতির দাবি জানিয়েছে অনেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার। শেষ পর্যন্ত ব্রাজিল ছাড়লে ইতালি কোচের দায়িত্বেও দেখা যেতে পারে তাকে। তবে অ্যানচেলোত্তির আশায় বসে নেই ইতালিয়ানরা। ক্লাব ফুটবলের আরেক বড় নাম পেপ গার্দিওলাকে কোচিং প্যানেলে আনতে দৌড়ঝাঁপ শুরু করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরপর 3 বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি। এবার যে কোনো মূল্যে এই অভিশপ্ত খরা কাটাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। জেন্নারো গাত্তুসোর অধীনে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপের টিকিট হারানোর পরই কয়েক দফায় সরাসরি বৈঠকও হয় স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সাথে। তবে শেষ মুহূর্তে ঝুলে যায় চুক্তি। বাদ সাধে গার্দিওলার উচ্চ বেতন, এমনটাই দাবি ইউরোপিয়ান গণমাধ্যমের। গার্দিওলা প্রতি মৌসুমে 20 মিলিয়ন ইউরো বেতন দাবি করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে। আগের কোচ থেকে প্রায় 10 গুণ বেতন দাবি করেছে স্প্যানিশ এই মাস্টারমাইন্ড, যা দেশটির ফুটবলের বার্ষিক বাজেটের অর্ধেক। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে নতুন ঘর খুঁজছেন গার্দিওলা নিজেও। ক্লাবটির হয়ে 6টি প্রিমিয়ার লিগ, 3টি FA কাপ, 5টি লিগ কাপ এবং একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ডাগআউট সামলিয়েছেন পেপ। তাই গার্দিওলাকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না ইতালি। স্প্যানিশ এই কোচকে ডাগআউটে আনতে প্রয়োজনে প্রচলিত আর্থিক কাঠামো ভাঙতে রাজি তারা। তবে শেষ পর্যন্ত গার্দিওলাকে না পেলে বিকল্প ভেবে রেখেছে ইতালি। আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি এবং আন্তোনিও কন্তেও আছেন তাদের পছন্দের তালিকায়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবার ক্রিকেট। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে চলমান ছাত্র আন্দোলনে ভারতীয় ক্রিকেটারদের নিশ্চুপ থাকায় ক্ষোভে ফুঁসছেন দেশটির যুব সমাজ। তাদের অনেকে আইডল মানলেও দেশের চলমান সংকটে ক্রিকেটারদের কাছ থেকে কোনো বক্তব্য না আসায় কোহলিদের নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে ছাত্ররা। সচিন টেন্ডুলকার বক্তব্য দিলেও সরাসরি তাদের পক্ষ নিয়ে কথা বলেননি। একই ধরনের মন্তব্য করেছেন শুভমান গিলও। জুলাইয়ের হাওয়া বইছে ভারতের রাজনীতিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশটির পার্লামেন্ট সংলগ্ন যন্তর মন্তরে চলমান ভারতীয় ছাত্র সমাজের আন্দোলন। 2024-এর কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যেমনটা হয়েছিল বাংলাদেশে, অনেকটা একই রকম অবস্থা ভারতেও। বাংলাদেশেও তৎকালীন সরকার বল প্রয়োগ করে দমাতে চেয়েছিল সেই আন্দোলন। নরেন্দ্র মোদী সরকারও হাঁটছে একই পথে। প্রায় সব দিক থেকেই মেলানো যাবে জুলাই আন্দোলনের সঙ্গে ককরোচ পার্টির আন্দোলন। 20 জুলাই যন্তর মন্তরে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় মোদী সরকার, যেখানে হেনস্থার শিকার হন নারী শিক্ষার্থীরাও। এমন পরিস্থিতিতে নীরব ভারতীয় ক্রিকেটাররা, অথচ যাদের একরকম ঈশ্বরের চোখে দেখেন ভক্তরা। ছাত্র সমাজের ক্রান্তি লগ্নে পাশে পাচ্ছেন না প্রিয় ক্রিকেটারদের।
বিরাট কোহলি, রোহিত শর্মা, সচিন টেন্ডুলকাররা ভারতের সবচেয়ে বড় রোল মডেল। তাদের জয়ে উচ্ছ্বাসে ভাসেন, আবার হারে একই সঙ্গে বেদনার্ত হন তারা। তবে গোটা ভারতের যুব সমাজ যখন একটা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তখন নিশ্চুপ ক্রিকেটাঙ্গনের তারকারা। বলিউডের অনেকেই ছাত্রদের পক্ষ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেও ক্রিকেটারদের পক্ষ থেকে খোলামেলা বক্তব্য নেই। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার। তিনি অবশ্য ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন তিনি, যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি, পরীক্ষায় স্বচ্ছতা এবং মেধার মূল্যায়নের কথা বলেন। অথচ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি সচিন। প্রায় একই ধরনের বক্তব্য এসেছে শুভমান গিলের পক্ষ থেকে। ছাত্রদের পক্ষে খুব একটা জোরালো বক্তব্য নেই তারও। মূলত ভারতের ক্রিকেট পরিচালনার মূল হর্তাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ, যে কারণে সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ধুয়োধ্বনি দিচ্ছেন সমর্থকরা। যন্তর মন্তরে উপস্থিত শিক্ষার্থীরা বিরাট কোহলি, রোহিত শর্মাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন। অবশ্য এর আগেও বড় কোনো আন্দোলনে ভারতীয় ক্রিকেটারদের সরব হতে দেখা যায়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নাহিদ লিটনদের ইনজুরিতে বিপাকে টাইগাররা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড চূড়ান্ত হবে শনিবারের মধ্যে। মাইটি অজিদের বিপক্ষে সিরিজ নিয়ে রোমাঞ্চ। ঘরের মাটিতেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতের আশ্বাস তাবিদ আউয়ালের। দুপুরে লোগো উন্মোচন। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। চলে যাচ্ছি মেজবা আলিফের কাছে। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময়টা আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।